নাকি দুধ থেকেও বাটার করা যাবে? দেখি কেউ একজন অ্যান্সার দাও দেখি। আচ্ছা, শর্ট জমিয়ে বাটার করে কি? স্যার করে বাটার ঘি শর্ট জমিয়ে মানে বাসায় করা হয়। আমি মানে শর্ট জমিয়ে ঘি দেখছি, যাক একটা দারুণ মানে নতুন ইনফরমেশন পেলাম। তার মানে করা যায়, তাই না? স্যার ঘি আর বাটার একটা মনে হয় ছেঁকে ফেলে, আরেকটা মনে হয় কি একটা ডিফারেন্স আছে, তারপরে স্যার কি জানি না 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 না, ঘি আর বাটারের মধ্যে ডিফারেন্স আছে। তোমাদের এই সেমিস্টারে ঘিও আছে, বিষয়গুলো ক্লিয়ার হবে আর কি। ঘি কি, বাটার অয়েল কি, তারপরে বাটার কি, মার্গারিন কি, কনডেন্স মিল্ক কি, ইভাপোরেটেড মিল্ক কি, এগুলোর মধ্যে খুবই মানে ন্যারো ডিফারেন্স আছে, কিন্তু ডিফারেন্স গুলো তোমাদের ক্লিয়ার হওয়া উচিত। স্যার ডালডাটা কি জিনিস? ডালডা হচ্ছে যে তোমার ভেজিটেবল অয়েল দিয়ে, বিশেষ করে যে পাম অয়েল টাম অয়েল এগুলো কি কি দিয়ে যেন বানায়। একদম 100% মার্গারিনও বলা যায় না, অনেকটা এই জাতীয় আর কি। আমি ডিটেলসে জানি না। তবে ডালডাটা হচ্ছে ভেজিটেবল অয়েল দিয়ে তৈরি। এটা একটা ফেড প্রোডাক্ট, ঘির পরিবর্তে অনেক সময় বাটারের পরিবর্তে ইউজ করে। আমাদের ক্লাসটা কি শুরু করে দিবেন স্যার? 12:15 পার হয়ে গেছে স্যার। সরি, এই যে 130। হ্যাঁ, চলো শুরু করি। যায়। আচ্ছা, আমরা এখন পর্যন্ত জানি যে বাটার হচ্ছে একটা ফ্যাট রিচ প্রোডাক্ট, যেটা কিনা ফ্যাট গুলোকে এনি হাউ অ্যাকুমুলেট করে তৈরি করা হয়। এটা সল্টেডও হতে পারে, আবার আনসল্টেডও হতে পারে, আবার কালারিং ম্যাটেরিয়াল অ্যাড করাও যেতে পারে, আবার নাও যেতে পারে। এটা ফ্রেশ ক্রিম থেকেও হতে পারে, অথবা সাওয়ার মিল্ক অথবা রাইপেন ক্রিম থেকেও হতে পারে। তবে এখানে একটা বাইন্ডিংস হচ্ছে ফ্যাট পার্সেন্টেজ কখনোই 80% এর নিচে যাওয়া যাবে না, এবং ওয়াটার পার্সেন্টেজ ম্যাক্সিমাম 16% পর্যন্ত থাকতে পারবে, এবং ইমালশনটা হবে ওয়াটার ইন অয়েল ইমালশন। এই পর্যন্ত আমরা জানি, এবং গত ক্লাসে আমরা এই যে বিভিন্ন স্ট্যান্ডার্ডের যে ডেফিনেশন গুলো এগুলো পড়ছি। তবে এইখানে একটু গুরুত্ব, এই স্লাইডটার কথা তোমরা মানে খুব ভালোভাবে মনে রাখবা যে ক্রাইটেরিয়াটা কি, কোনটা ম্যাক্সিমাম কোনটা মিনিমাম। অনেকে ভাইবা বোর্ডে বলে যে এই জিনিসগুলো যখন জিজ্ঞেস করা হয় যে বাটারে ময়েশ্চার কত থাকবে, মিনিমাম 16%, অনেকে বলে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। আর কোন স্ট্যান্ডার্ডে কি আছে এটা যদি বলতে পারো খুবই ভালো। এখানে একটা জিনিস শুধু আমি বলতে গত ক্লাসে ভুলে গেছিলাম, যে দেশি বাটারের ক্ষেত্রে ইন্ডিয়ান যে স্ট্যান্ডার্ড, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া যেটা দিছে আর কি, যে দেখো 76% পর্যন্ত ফ্যাট থাকবে, এখানে কিন্তু 80% ফ্যাট নাই। তার মানে বাটারের যে মেইন ডেফিনেশন সেখান থেকে এটা ডেভিয়েশন হয়েছে। কারণ কি, দেশি মেথডে যখন বাটার তৈরি করা হবে তখন এতটা এফিসিয়েন্টলি তৈরি করা যায় না। এই আওলাদ, এখানে ময়েশ্চার কন্টেন্টটা অনেক হাই থাকে, এই কারণে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে এখানে 76% পর্যন্ত একে বাটার হিসেবে কনসিডার করছে। আচ্ছা, এরপরে আমরা বাটারের স্ট্রাকচারটা সম্পর্কে জানছি। আজকে আমরা পড়ব বাটারের ক্লাসিফিকেশন। বাটারের ক্লাসিফিকেশন অনেক ভাবেই করা যায়, তবে মেইনলি আমরা 4 ভাবে বাটারকে ক্লাসিফাই করব। ফার্স্ট অফ অল, বেসড অন অ্যাসিডিটি অফ ক্রিম। ক্রিমের যে অ্যাসিডিটি সেটার উপর বেসিস করে। বেসড অন সল্ট কন্টেন্ট,
বেসড অন ইন্ড ইউজ, মানে আমরা এটাকে কিভাবে ইউজ করছি তার উপরে। আরেকটা হচ্ছে বেসড অন ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, কিভাবে তৈরি করা হচ্ছে। মেজর এই 4 ভাবে আমরা ক্লাসিফাই করব। এছাড়াও আমরা আরো কিছু টার্মিনোলজি পড়বো বাটার রিলেটেড। তো তোমাদের আজকে ক্লাসটা শুরু করার আগে একটা জিনিস বলে রাখি, সারা জীবন মনে রাখবা যে কোনো ফিনিশ প্রোডাক্টের কোয়ালিটি মেইনলি নির্ভর করে দুইটা জিনিসের উপরে। একটা হচ্ছে তার raw materials from which the finished product is produced, আরেকটা হচ্ছে its manufacturing procedure, তুমি ম্যানুফ্যাকচারটা কিভাবে করছো বা ম্যানুফ্যাকচারিং কোয়ালিটিটা এনশিওর হচ্ছে কিনা এটার উপরে। এছাড়া আদার অনেক ফ্যাক্টর থাকে, তবে মনে রাখবা যে কখনো খারাপ র মেটেরিয়ালস থেকে হাই কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করা সম্ভব না, তবে হাই কোয়ালিটি র মেটেরিয়ালস থেকে খারাপ প্রোডাক্ট তৈরি হতে পারে। কারণ কি, যদি তোমার ম্যানুফ্যাকচারিং এ ইরর থাকে। তবে কখনোই লোয়ার কোয়ালিটি বা লো কোয়ালিটির র ম্যাটেরিয়ালস দিয়ে তুমি অপটিমাম কোয়ালিটির ফিনিশড প্রোডাক্ট তৈরি করতে পারবা না, যতই সফিস্টিকেটেড মেথডে তুমি এটার প্রোডাকশন চালাও, কিন্তু তারপরেও তুমি সুপিরিয়র কোয়ালিটি পাবা না। তার মানে তুমি যে বাটার তৈরি করবা সেই ক্ষেত্রে ক্রিমের কোয়ালিটিটা খুবই গুরুত্বপূর্ণ। আসো, বেসড অন অ্যাসিডিটি অফ ক্রিমের উপর ভিত্তি করে আমরা বাটারকে প্রধানত 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সুইট ক্রিম বাটার, আরেকটা হচ্ছে মাইল্ডলি অ্যাসিডিফাইড বাটার, আরেকটা হচ্ছে সাওয়ার ক্রিম বাটার। আচ্ছা স্যার ম্যাডামরা যে কোনো একজন বলবা যে সুইট ক্রিমের অ্যাসিডিটি কত পার্সেন্টেজ কত থাকবে বলো দেখি। তোমরা ক্রিম শেষ করছো কিছুদিন আগে, ক্রিমের অ্যাসিডিটি কত? এটা কি মিল্কের সমান নাকি মিল্কের চেয়ে কম নাকি মিল্কের চেয়ে বেশি? কি ব্যাপার, উত্তর দাও না কেন? আমার কথা শুনতে পাচ্ছ? স্যার মিল্কের চেয়ে বেশি হতে পারে যদি দেশি পদ্ধতিতে, তখন তো রিপেন ক্রিম বলি আমরা। না না না, রাইপেন ক্রিম অন্যরকম। রাইপেন ক্রিম এর সাথে আমি বলছি সুইট ক্রিমের অ্যাসিডিটি মিল্কের চেয়ে কম হবে না বেশি হবে? কম হবে। কত হবে সেটা? স্যার 0.20 এর নিচে হবে। না, মিল্কের অ্যাসিডিটি তো 0.16, তার মানে তার নিচে তো অবশ্যই হবে। 0.20 তো অনেক দূরের ব্যাপার। 0.13। না, 0.8 থেকে তোমার হচ্ছে 0.08 থেকে 0.1, এটা হচ্ছে ক্রিমের নরমাল যে অ্যাসিডিটি সেটা। এরপরে এটা ডেভেলপ করে 0.2 এর উপরে যেতে পারে, 0.3 এর উপরে যেতে পারে, 0.4 এর উপরে যেতে পারে, এটা কোনো বিষয় না। তবে এটার সাথে ফ্যাটের একটা গুরুত্বপূর্ণ রিলেশন আছে। ক্রিমের ফ্যাট পার্সেন্টেজ যত বাড়ে তার অ্যাসিডিটি তত কমতে থাকে। আচ্ছা, বেসড অন অ্যাসিডিটি অফ ক্রিম, তার মানে সুইট ক্রিম বাটার, দ্যাট মিন্স যেই বাটারটা সুইট ক্রিম থেকে তৈরি হবে আমরা সেটাকে সুইট ক্রিম বাটার বলবো। তোমরা খুবই ভালোভাবে জিনিসগুলো মনে রাখবা, কারণ পরীক্ষায় টিকে আসে অনেক সময়। সুইট ক্রিম বাটার, অনেক সময় আসে সুইট বাটার কি। তো সুইট ক্রিম বাটার কোনটা? যে বাটারটা হচ্ছে আমরা সুইট ক্রিম থেকে তৈরি করব সেটা হচ্ছে সুইট ক্রিম বাটার, যেখানে অ্যাসিড নন অ্যাসিডিফাইড ক্রিম দিয়ে আমরা তৈরি করব, যার অ্যাসিডিটি 0.8 থেকে 0.1 এর মধ্যে থাকবে, অথবা পিএইচ 6.4 এর মতো থাকবে। আর মাইল্ডলি অ্যাসিডিফাইড বাটার হলে তোমার পিএইচটা 6.3 নিচে ম্যাক্সিমাম 5.2 পর্যন্ত নামতে পারে। এবং সাওয়ার ক্রিম বাটার যদি বলি সেই ক্ষেত্রে 0.2 এর উপরে অ্যাসিডিটিটা উঠবে। ঠিক আছে, তাহলে বেসড অন অ্যাসিডিটি অনুযায়ী আমরা এই 3 ভাগে ভাগ করতে পারি। আর যদি আরো ন্যারো ভাবে এটাকে ক্লাসিফাই করতে চাও সেই ক্ষেত্রে বলবা সুইট ক্রিম বাটার, সাওয়ার ক্রিম বাটার। সুইট ক্রিম বাটারে অ্যাসিডিটি কত থাকবে? 0.2 এর নিচে। আর 0.2 এর উপরে গেলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো সাওয়ার ক্রিম বাটার। ক্লিয়ার? তোমরা একটু রেসপন্স করো। হ্যাঁ, জি স্যার।
আচ্ছা, ক্লাস কি খুবই বোরিং লাগে যে কথা রেসপন্স করো না? না স্যার। না স্যার। না স্যার। বেসড অন সল্ট কন্টেন্ট আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সল্টেড বাটার আর একটা হচ্ছে আনসল্টেড বাটার। যেই বাটারে আমরা যে ম্যানুফ্যাকচারিং এর লাস্টে যখন আমরা সল্ট অ্যাড যদি করি তাহলে সেটা সল্টেড বাটার, আর যদি সল্ট ইউজ না করি সেটা আনসল্টেড বাটার। তবে সল্টেড বাটারটা সচরাচর টেবিল পারপাসে ইউজ করা হয়, দ্যাট মিন্স ডাইরেক্ট কনজাম্পশনের জন্য ইউজ করা হয়। কারণ তুমি যদি সল্ট অ্যাড করো সেই ক্ষেত্রে বাটারের ফ্লেভারটা ইমপ্রুভ করে এবং এটার কিপিং কোয়ালিটিটা বাড়ে। মনে রাখবা আমরা যে খাবারে লবণ তারপরে এই যে চিনি এগুলো যে অ্যাড করি এগুলোর কিন্তু শুধু টেস্ট পারপাসই না, এগুলো কিন্তু খুব ভালো এক ধরনের প্রিজারভেটিভ। ঠিক আছে, বাটারের সল্টটা কিন্তু প্রিজারভেটিভ হিসাবেও কাজ করে এবং এটা ফ্লেভারের সাথে একটা গুরুত্বপূর্ণ ইফেক্ট আছে। কিন্তু আমি যদি বাটারটাকে ঘি তৈরিতে ইউজ করি, ঘির মধ্যে কি সল্ট থাকে? না স্যার। না স্যার। ঘির মধ্যে কিন্তু শুধুই ফ্যাট থাকে, যেমন অ্যাটলিস্ট 99.5% ফ্যাট। তাহলে অযথা লবণটা দিয়ে, আমার লবণের তো একটা কস্টিং আছে, কেন আমি লবণটা দিব? এই কারণে যেই ক্ষেত্রে ঘি বা বাটার অয়েল তৈরি করতে চাই সেই ক্ষেত্রে আমরা সেই বাটারে কোনো সল্ট অ্যাড করি না। ঠিক আছে, তাহলে আনসল্টেড বাটারটা সচরাচর এই যে ঘি বা বাটার অয়েল তৈরিতে ইউজ হয়, আর সল্টেড বাটারটা ডাইরেক্ট কনজাম্পশনে ইউজ হয়। এরপরে আসো, এই যে দেখো ইমন সরকার আর আওলাদ দেখি বারবার বের হচ্ছে আর ঢুকতেছো, বিষয় কি তোমাদের? আচ্ছা, সল্টেড বাটার কি? যেখানে সল্ট ইউজ, আর আনসল্টেড বাটার সেখানে নো সল্ট অ্যাডেড। এখানে একটা জিনিস দেখো তোমরা, এখানে কিন্তু বলছে এই আনসল্টেড বাটারকে আবার সুইট বাটারও বলা হয়। তাহলে সুইট ক্রিম বাটার আর সুইট বাটারের মধ্যে তোমরা ডিফারেন্স পাইছো? জি স্যার। সুইট ক্রিম বাটার কোনটা? যে ক্রিমের অ্যাসিডিটি কম, দ্যাট মিন্স 0.2 এর নিচে, সেই ক্রিম দিয়ে যে বাটার তৈরি হবে সেটা হবে সুইট ক্রিম বাটার। আর সুইট বাটার কোনটা? যে বাটারে আমরা সল্ট ইউজ করব না সেটাই সুইট বাটার, দ্যাট মিন্স আনসল্টেড বাটার হচ্ছে সুইট বাটার। ক্লিয়ার? এই যে দেখো মিল্ক ভিটাতে সচরাচর ঘিটা তৈরি করা হয় এই যে ক্রিম বাটার মেথডে। সেখানে এই যে 36 কেজি ক্রিমের সাথে 30 কেজি বাটার অ্যাড করে এই যে ঘি তো জ্বালাচ্ছে। এই যে আমার ইন্টারনেট সময় আর কি তোলা একটা স্ন্যাপশট। আচ্ছা, বেসড অন এন্ড ইউজ, আমরা লাস্টে কিভাবে ইউজ করছি বাটারটাকে, কোন পারপাসে ইউজ করছি এটার উপর ভিত্তি করে বাটারকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে টেবল বাটার আর একটা হচ্ছে হোয়াইট বাটার। টেবল বাটারে আমরা কি বলেছি? সল্ট এবং কালার অ্যাড করতে পারি। কারণ কি কালারটা অ্যাড, বিশেষ করে কালারটা অ্যাড করা হয় তোমার যে সকল মিল্কের মধ্যে ক্যারোটিন কন্টেন্টটা কম থাকে। অ্যাজ ফর এক্সাম্পল তোমার বাফেলো মিল্কের বাটারটা দেখবে অনেকটা সাদা সাদা টাইপের, দেখে তোমার মধ্যে যে একটা অ্যাপিটাইজিং যে একটা অনুভূতির সৃষ্টি হবে, এটা দেখে মনে হবে খেতে ইচ্ছা করবে না। এই কারণে এখানে কিছুটা ন্যাচারাল কালার ইউজ করা হয়। আচ্ছা, আর হোয়াইট বাটারে কোনো প্রিজারভেটিভ ইউজ করা হয় না, এটা সচরাচর এই যে ম্যানুফ্যাকচারিং পারপাসে ইউজ করা হয়। তবে আচ্ছা, আরেকটা জিনিস আসো, বেসড অন দ্য ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস। ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসের উপর ভিত্তি করে আবার বাটারকে দুই ভাগে ভাগ করা হয়। যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে ক্লাসিফাই বাটার অন দ্য বেসিস অফ ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস অথবা ক্লাসিফাই বাটার অন দ্য বেসিস অফ অ্যাসিডিটি কন্টেন্ট অফ ক্রিম, এইভাবে তোমরা লিখবা, তখন কিন্তু সব ক্লাসিফিকেশন লিখলে হবে না। তো বেসড অন ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস অনুযায়ী বাটারকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে টেবল বাটার অথবা পাস্তুরাইজড ক্রিম বাটার, আর আরেকটা হচ্ছে দেশি বাটার। আমরা এখানে ডেফিনেশন থেকে মানে নাম থেকেই বুঝতে পারছি যে যে বাটারটা পাস্তুরাইজড সুইট ক্রিম থেকে তৈরি হবে সেটা হবে আমার পাস্তুরাইজড ক্রিম বাটার, আর যেটা আমরা দেশি মেথডে তৈরি করব সেটা হবে আমাদের দেশি বাটার। আচ্ছা, এরপরে রাইপেন্ড ক্রিম বাটার এবং
আনরাইপেন্ড ক্রিম বাটার। আমরা ক্রিমকে কেন রাইপেন্ড করব এই ডেফিনেশনটা একটু দেখো। বাটার মেড ফ্রম রাইপেন্ড ক্রিম, সেটাকে আমরা রাইপেন্ড ক্রিম বাটার বলবো। সচরাচর যদি আমরা বাটারকে নিউট্রালাইজ করি এর অ্যাসিডিটি কন্টেন্ট কমানোর জন্য, সেই ক্ষেত্রে আমরা সেখানে একটু স্টার্টার কালচার অ্যাড করি, যাতে একটা প্লেসেন্ট ডেলিকেট অ্যারোমা তৈরি হয় বাটারের মধ্যে, যেটাকে আমরা কি বলছি, রিয়েল বাটার ফ্লেভার। দ্যাট মিনস রাইপেন্ড ক্রিম থেকে বাটার তৈরি করলে বাটারের যেই অ্যারোমাটা আসবে, সেই অ্যারোমাটাকে আমরা বলছি রিয়েল বাটার ফ্লেভার। যদি এটা আমরা না করি, দ্যাট মিনস আনরাইপেন্ড ক্রিম থেকেই যদি বাটার তৈরি করি, সেই ক্ষেত্রে বাটারের ফ্লেভারটা অতটা স্ট্রং হবে না, একটা মাইল্ড ফ্লেভার থাকবে। আর এর মনে করো তোমরা একটা জিনিস বুঝতে চেষ্টা করো, যে আমি জাস্ট ক্রিম থেকে বাটার তৈরি করছি, তাহলে একটা মাইল্ড বাটার ফ্লেভার থাকবে। যদি রাইপেন্ড ক্রিম থেকে করি তাহলে একটা স্ট্রং বাটার ফ্লেভার থাকবে। আর যদি শুধুমাত্র নিউট্রালাইজ ক্রিম থেকে করলাম, যেটাকে আমরা রাইপেন্ড করিনি, সেই ক্ষেত্রে বাটারের ফ্লেভারটা হবে একদম স্টেল ফ্লেভার, সেখানে কোনো ফ্লেভার বোঝা যাবে না। আচ্ছা, এরপরে আসো ফ্রেশ বাটার। স্যার আনরাইপেন্ড নিউট্রাল বাটার তাহলে করছি স্যার। আনরাইপেন্ড বাটারটা হচ্ছে কি, আমি বাটারকে কোনো প্রকার রাইপেনিং করিনি, দ্যাট মিন্স ব্যাকটেরিয়া দিয়ে আমি কোনো ধরনের রাইপেনিং করিনি, সেটা হচ্ছে আনরাইপেন্ড বাটার। নিউট্রাল বাটার কি, যেই ক্রিমের মধ্যে আমার অ্যাসিডিটি হাই হয়ে গিয়েছিল, সেখানে আমরা এনি হাউ অ্যাসিডিটিটাকে নিউট্রালাইজ করছি, সেটা হচ্ছে নিউট্রাল ক্রিম। আর রাইপেন্ড ক্রিম কি, যেই বাটারটাকে আমরা রাইপেনিং করছি, সরি যেই ক্রিমটাকে আমরা রাইপেনিং করছি, ওই ক্রিম থেকে যে বাটার তৈরি করছি, সেটা হচ্ছে রাইপেন্ড ক্রিম বাটার। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমরা যখন ম্যানুফ্যাকচারিং প্রসেসটা আজকে পড়বো, তো তখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আর কি, শুধু টার্মগুলো এখন জেনে রাখো। এরপরে কি, এই আচ্ছা তোমরা ক্লাস থেকে একবার বের হও, একবার ভিতরে আসো, বিষয় কি তোমাদের? স্যার অনেক সময় অনেকের স্যার ডেটার সমস্যা হয়, ডিসকানেক্ট হয়ে গেলে তো স্যার মানে বের হয়ে যায়। আচ্ছা, ফ্রেশ বাটারটা কি? ফ্রেশ বাটার হচ্ছে কি, যে বাটারটাকে আমরা কোল্ড স্টোরে রাখবো না, ডাইরেক্ট প্রোডাকশনের পরে বিক্রি করে দিব। ওই যে গতকাল যে ছবি দেখাইছিলাম -20 রাখছি না, সেই বাটার গুলা কিন্তু 3 উইকের মধ্যে খেয়ে শেষ করতে হবে, আদারওয়াইজ কোয়ালিটি ডিটোরিয়েট করবে। আর যেই বাটার গুলোকে আমরা স্টোর করি -20 ডিগ্রির নিচে, সেই বাটারটা 6 মাস পর্যন্ত ভালো থাকে। তার মানে শেলফ লাইফটা 6 মান্থ পর্যন্ত ইনক্রিজ করে। আর ক্রিমারি বাটার কি, বাটার মেড ইন ক্রিমারি অর ফ্যাক্টরি বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি, it is more uniform in quality than dairy butter. That means আমরা ক্রিমারিতে, that means কোন একটা বাটার প্রোডিউসিং, কোন একটা প্রসেসিং প্ল্যান্টে আমরা যে বাটারটা তৈরি করব, সেখানে অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি থাকবে, সেই বাটারের কোয়ালিটিটা ভালো হবে। এখন আসো, আমি গত ক্লাসে বলছিলাম যে বাটারটা অনেক প্রাচীন একটা প্রোডাক্ট। তোমাদের হয়তো আমি মার্কেট মিল্কে পড়াইছি কিনা জানি না, আমি কি তোমাদের মার্কেট মিল্ক ক্লাস নিছিলাম? ভুলে গেছো না? আচ্ছা যাই হোক, তোমরা কি মহেনজোদারো সিনেমা দেখছো ঋত্বিকের? স্যার আচ্ছা, এখানে কি ছিল জানো? মহেনজোদারো একটা সভ্যতা, এটা কিন্তু এই যে তোমার মেসোপটেমিয়ার সভ্যতারই একটা পার্ট। তো এই মেসোপটেমিয়া সভ্যতা যেই সময় ছিল, দ্যাট মিন্স যেটা মানে 3100 BC, দ্যাট মিন্স অ্যারাউন্ড 5100 বছর আগের ঘটনা, এখন থেকে 5100 বছর, এবং যীশু খ্রিস্টের জন্মের 3100 বছর আগের ঘটনা, যখন এই মেসোপটেমিয়া সভ্যতা ছিল। এই মেসোপটেমিয়া সভ্যতাটা কোথায় ছিল? এই যে দেখো, এদিকে আছে হচ্ছে পার্সিয়ান গল্ফ, এদিকে আছে হচ্ছে ইউফ্রেটিস, যেটাকে আমরা ফোরাত নদী বলে জানি আর কি, আর এই পাশে আছে টাইগ্রিস, যেটা দজলা নদী। ইট মিন্স দজলা এবং ফোরাত নদীর মাঝখানে, এটা এই পাশে ধরো তোমার ইরান, এটা হচ্ছে ইরাকের মধ্যে পড়ছে, এটা যদি সিরিয়া বলো, এই পাশে টার্কি, ঠিক এই রিজিয়নটাতে মেসোপটেমিয়া সভ্যতাটা ছিল। এই মেসোপটেমিয়া সভ্যতাতেও
বাটারের প্রচলন ছিল। এই মেসোপটেমিয়া সভ্যতার সাউদার্ন যে পার্ট, এই পার্টটাকে বলা হয় হচ্ছে সুমার। এই সুমারকে আবার বলা হয় দ্য ল্যান্ড অফ ব্ল্যাক হ্যান্ডেড পিপল, এবং মানুষের যে সিভিলাইজেশন, এই সিভিলাইজেশনটা শুরু হয়েছে এখানে। এটাকে ক্র্যাডল অফ সিভিলাইজেশন বলা হয়। এই মেসোপটেমিয়ার সাউদার্ন পার্টে এই যে সুমার যে রিজিয়নটা, এবং এখানে যারা থাকে এদেরকে বলা হয় সুমেরিয়ানস। এই সুমেরিয়ানসরা 5000 বছর আগেও বাটার তৈরি করতে জানতো। এই কারণে the Sumerians are credited as the first to make butter. তার মানে প্রথম বাটার কারা তৈরি করতে পারতো? এই সুমেরিয়ানরা। কারা? সুমেরিয়ান সুমেরিয়ান। যারা কিনা এই যে মেসোপটেমিয়া সভ্যতার সাউদার্ন পার্টের লোকজন। এই যে দেখো তারা বাটার তৈরি করছে, এই ছবিগুলো ওই যে ওখান থেকে পাওয়া গেছে। এরপরে আসো ইজিপশিয়ান সিভিলাইজেশন। এই তোমরা এসএ টিভিতে ইউসুফ জুলেখা দেখছো? যদিও তোমরা না দেখো স্যার, দেখি নাই স্টার জলসা, দেখছি। প্লাস, স্যার, এসব দেখি না। তাহলে তোমরা খুব ভালো আর কি। তো যাই হোক, এই যে ইজিপশিয়ান সিভিলাইজেশন, যেটা কিনা মিশরে এই যে পিরামিড নিয়ে যে কাহিনী, এই সময়ও তারা এই ইজিপশিয়ানরাও বাটার তৈরি করতে পারত, এবং তারাও মোটামুটি 3000 বিসিতে বাটারের তৈরির প্রসিডিউরটা জানতো বা তারা ইউজ করতে। এই যে দেখো পিরামিডের গায়ে এই যে বাটার তৈরি করতেছে, বাটার চার্ন, এই যে এবং তখন তারা ডেইরি প্রোডাক্ট গুলোকে মেইনলি মিল্ক, বাটার এবং চিজকে খুবই উচ্চ বংশীয় প্রোডাক্ট হিসেবে ইউজ করতো। তোমরা যদি একটু মিশরীয় সভ্যতা ঘাটো, এখানে দেখবা ধর্মযাজকদের একটা অন্যরকম প্রভাব ছিল। তারা নিজেদেরকে মানে অনেক বড় ধরনের ভাবতো, তাদের নির্দিষ্ট কিছু খোদা ছিল, তারা তাদের উপাসনা করতো আর কি। সেই সময় যারা এই সকল ডেইরি প্রোডাক্ট গুলো রাখতো তাদেরকে খুব রয়্যাল ফ্যামিলি ভাবা হতো, তাদেরকে খুব ধনী ভাবা হতো। আবার ধর্মভীরু লোকজন এই বাটার গুলোকে রাখতো। আমি জাস্ট এই ইতিহাসটা তোমাদের বলছি কেন, যে বাটার প্রোডাক্টটা আসলে মানুষ কতদিন আগে থেকে প্রোডাকশন করতে শিখছে এটা জানানোর জন্য। এরপরে আসো আমাদের ইন্ডিয়াতে আরো 100 বছর পরে, 1000 বছর পরে, দ্যাট মিনস খ্রিস্টপূর্ব 2000 বা এখন থেকে প্রায় 4000 বছর আগে ইন্ডিয়াতে বাটার তৈরির প্রসিডিউর মানুষ জানতো, এবং butter was used both as food and the most holy offering to the gods of ancient worship. That means প্রাচীন যে পূজাগুলো হতো সেই পূজাগুলোর জন্য খুবই একটা ভালো উৎকৃষ্ট মানে উপকরণ হিসেবে ইউজ হতো। এই যেটা ভগবানের উদ্দেশ্যে তারা উৎসর্গ করতো। এবং ইন্ডিয়ায় প্রথম এই যে ঘোরানো যে বাটারটা আছে, দ্যাট মিনস টুয়ারলিং বাটার চার্নটা প্রথম ইন্ডিয়াতেই দেখা যায়। তাহলে ইন্ডিয়াতে কত বছর আগে থেকে বাটার তৈরি হতো? 4000 বছর। আর প্রথম বাটার কে তৈরি করছে? সুমেরিয়ানরা। এবং মিশরে কত বছর আগে বাটার তৈরি হতো? 5000 বছর আগে। আর মেসোপটেমিয়াতে ওই 5000ই, 5100 আর কি। আচ্ছা, এরপরে আসো যে এটা একটা সিনেমার দৃশ্য হয়তো, যে বাটারকে সচরাচর আমরা বাটার মেকিং এর দুইটা প্রসিডিউর করব এখানে। একটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল বা ইন্ডিজিনাস মেথড অফ বাটার মেকিং। এই যে দেখো এটা একটা সিনেমার ছবি, এখানে দেখো বাটার তৈরি করছে, এটা হচ্ছে ট্র্যাডিশনাল বাটার চার্ন। এই যে এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল বাটার চার্ন, যে মানে ইন্ডিয়ান কৃষ্টি কালচারে কত আগে থেকে বাটারটা প্রচলিত। এই যে দেখো এটা বাংলাদেশের একটা ছবি। তুমি যে তোমার জন্য যে ইন্ডাস্ট্রিয়াল হাইলি সফিস্টিকেটেড চার্ন লাগবে বাটার তৈরি করতে, বিষয়টা এমন না। ট্রেডিশনাল মেথডে বাটারটা তাহলে কিভাবে তৈরি করা হয়, এই প্রসিডিউরটা যেহেতু আছে একটু শোনো। যেহেতু ট্রেডিশনাল, এখানে আমাদের কাছে একদম অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি নাই, না আমাদের মাইক্রোবায়োলজি ল্যাব আছে, না আমাদের টেকনোলজির সেই ইকুইপমেন্ট গুলো আছে, তখন কি করা হতো যে মিল্কের অ্যাসিডিটিটা একটু বাড়ানো হতো। তো মিল্কের অ্যাসিডিটিটা কিভাবে বাড়ানো হতো? মিল্কের অ্যাসিডিটিটা বাড়ানো হতো পুরাতন দই দিয়ে।
জাস্ট দুধের মধ্যে একটু পুরাতন দই দিয়ে রাখতো, এতে করে কি হতো, মিল্কের অ্যাসিডিটিটা বেড়ে যেত। এই মিল্কের অ্যাসিডিটিটা বেড়ে গেলে অথবা হালকা দই হয়ে গেলে ওইটাকে যদি চার্নিং করো তাহলে এখান থেকে ফ্যাটটাকে আলাদা করাটা সহজ হয়। তখন মানুষ জানতো না যে কি কারণে সহজ হয়, তবে তারা এই প্রসিডিউরটা ফলো করে। তোমরা তো কেমিস্ট্রি পড়ছো, বলো দেখি কি কারণে সহজ হয় বাটার তৈরি করা একটু অ্যাসিডিটি মিল্কের বাড়লে? তাহলে একটু মাথা খাটাও। স্যার ফ্যাটের প্রোটিন ডিনেচারেট গুড। যখন তোমার অ্যাসিডিটি বেড়ে যায়, প্রোটিনের যে ক্যালসিয়াম কেজিনেট স্ট্রাকচারটা থাকে সেটা কিন্তু স্টেবিলিটি হারায়। যখন কেজিনের প্রেসিপিটেশন পড়তে থাকে তখন ফ্যাট গুলো কিন্তু রিলিফ পেয়ে যায় সহজেই। মিল্কের যে ইমালশন বলো বা স্টেবিলিটি বলো, মিল্কের যে স্ট্রাকচার সেখান থেকে ডেভিয়েশন হয় এবং সহজেই ফ্যাট গুলো আলাদা হতে পারে। এই কারণে মিল্কের অ্যাসিডিটি একটু বাড়ায় নেওয়া হয়। বুঝতে পারছো? এই অ্যাসিডিটি বাড়ার পরে ধরো এই বালতির মধ্যে মিল্কের একটু হাই অ্যাসিডিক মিল্ক বা মিল্কের কার্ড আছে আর কি। দেখো চার্নটা কিভাবে তৈরি করছে, জাস্ট একটা বাঁশ, এই বাঁশের সাথে নিচে হয়তো ধরো যে তোমরা ডাল, মেয়েরা ডাল রান্না করো না রে, ওই যে ডাল ডাল যে দিয়ে নাড়ে, ওই যে ওইরকম একটা স্ট্রাকচার নিচে আছে আর কি। এরপরে দেখো দড়িটা বেঁধে একবার এই হাতে টানবে একবার এই হাতে টানবে, তোমরা ইউটিউবে ভিডিও পাবা। জাস্ট এইভাবে যদি তুমি ভিগোরিয়াস এজিটেশন দাও 30 মিনিট, দেখবা বাটার, এই যে এটা হচ্ছে রাজস্থানের একটা ছবি, এই যে দেখো এখানে যখন এরভাবে ঘোরানো হবে ধীরে ধীরে ফ্যাটটা আলাদা হয়ে যে বাটারের স্ট্রাকচারে চলে আসবে। কিন্তু কালকে যে বাটারের ছবি দেখাইছিলাম, আমার এই বাটারের যে ছবি, তোমাদের কি একই রকম স্ট্রাকচার মনে হচ্ছে বা কোয়ালিটি কি একই রকম মনে হচ্ছে? না, না স্যার। এটা লিকুইড ময়েশ্চার পার্সেন্টেজ বেশি। এবং আমরা যেহেতু টেম্পারেচার সেভাবে কন্ট্রোল করতে পারবো না, এই কারণে বাটারটা অনেক গ্রিজি হবে। বুঝতে পারছো? তবে বাটার হবে তো। এই যে দেখো বাটার তৈরি হচ্ছে, এবং যদি ঠিকভাবে করা যায় অনেকটাই আমাদের ইন্ডাস্ট্রিয়াল মেথডের বাটারের মতোই তৈরি হবে, তবে যদিও এই বাটারে অ্যাসিডিটি অনেক বেশি থাকবে। আচ্ছা, আমরা আসো এখানে কি করলাম, এই যে চার্নিং করতেছি, চার্নিং করতে করতে প্রায় 25-30 মিনিট চার্নিং করার পরে একটা জিনিস মনে রাখবা, এই চার্নিং যে করে, চার্নিং করে আর এখানে একটু একটু করে পানি ঢালে, এই একটু করে বাঁশ ঘোরায় আবার একটু করে পানি দেয়। পানি দেয় কেন? এই মিল্কের কনসিস্টেন্সিটাকে কমানোর জন্য, মিল্কটাকে ডাইলুট করার জন্য, যাতে ফ্যাটটা আরো সহজে আলাদা হতে পারে। এই কারণে তোমার আবার যেহেতু টেম্পারেচার একটা বিষয় আছে, এই কারণে তারা করে কি, শীতের দিন হলে হালকা লিউকওয়ার্ম ওয়াটার দেয়, আবার গরমের দিন হলে তারা ঠান্ডা পানি অ্যাড করে। কি কারণে? এটাকে ডাইলুট করার জন্য। আর কতটুকু ডাইলুট করে এরা, মানে 50% থেকে শুরু করে 200% পর্যন্ত পানি দেয়। ধরো 10 লিটার দুধের তারা বাটার করছে, তাহলে সেখানে 5 লিটার থেকে 20 লিটার পর্যন্ত পানি অ্যাড করা যেতে পারে। এটা নির্ভর করবে তোমার এফিসিয়েন্সির উপরে। এই আমার কথাগুলো কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে কতটুকু পানি দিবে? 50% থেকে 200% পর্যন্ত। দ্যাট মিন্স 10 কেজি দুধের জন্য তুমি 5 কেজি থেকে 20 কেজি পানি অ্যাড করতে পারবা। ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এইভাবে চার্নিং করতে প্রায় 30 মিনিট চার্নিং করার পরে ছোট ছোট বাটার গ্র্যানিউলস দেখা যাবে, ওই পি দানার মতো। এরপরে আরো যদি বাটারকে আমরা যদি আরো চার্নিং করি তাহলে বাটারের এই যে এই স্ট্রাকচার গুলো চলে আসবে। তখন কি করতে হবে, একটা কাজ আসবে ওয়ার্কিং। এই বাটার গুলোকে তখন হাত দিয়ে একটা ছোট ছোট লাম্প আকারে, দলা আকারে এইগুলোকে প্রিজার্ভ করতে হবে। কিন্তু ট্রেডিশনালি যখন করা হয় আমাদের তার এত বেশি মিল্ক থাকে না। এই যে এই বাটার গুলোকে আলাদা করার পরে যে পোর্শনটা থেকে যায়, এই পোর্শনকে কি বাটার মিল্ক। বাটার মিল্ক বা ঘোল। এই বাটার মিল্কের মধ্যে তারা লবণ দেয়, প্রচন্ড লবণ, অনেক লবণ দেয়।
যাতে করে এটা একটা ব্রাইন সলিউশনের আকারে থাকে। এই ব্রাইন সলিউশনের মধ্যে আবার বাটারটাকে প্রিজার্ভ করে রাখে। কেন তারা ব্রাইন সলিউশনের মধ্যে বাটারটা প্রিজার্ভ করে বলো দেখি? এই ব্রাইন সলিউশনে যেহেতু সল্টের পরিমাণটা অনেক বেশি থাকে, ব্যাকটেরিয়া গ্রো করতে পারে না। প্রিজারভেটিভ হিসাবে তাদের তো রেফ্রিজারেটর নাই, এই কারণে তারা এই ব্রাইন সলিউশনের মধ্যে বাটারটাকে জমা করে, আবার পরের দিন বাটার তৈরি করে। বাটার তৈরি করার পরে যেই তোমার বাটার মিল্কটা থাকে সেটাকে আবার লবণ দিয়ে ওই ব্রাইন সলিউশনের মধ্যে আগের দিনের বাটারটাকেও রেখে দেয়, ওই দিনের বাটারটাকেও রেখে দেয়। কারণ কি বলো দেখি? যদি ব্রাইন সলিউশনটা রেগুলার চেঞ্জ না করো তাহলে সেখানেও ব্যাকটেরিয়াল কাউন্ট বাড়তে থাকবে। বুঝতে পারছো? এইভাবে 5 দিন 7 দিনের বাটার একসাথে জমা করে তারা বাজারে বিক্রি করে। আচ্ছা, তো বাটার কি শুধু এই বাঁশ দিয়েই তৈরি করা যাবে? না, তোমরা যদি ইচ্ছা করো, এই যে এগ বিটার গুলো আছে না, কেক তৈরির জন্য বা বিভিন্ন কিছু বিট করার জন্য তৈরি করা হয়, জি স্যার। এই বিটার দিয়েও তোমরা বাটার তৈরি করতে পারবে। এটা যে ক্রিমি লাগবে নট নেসেসারি, তোমরা মিল্ক থেকেও বাটার তৈরি করতে পারবা। হয়তো এফিসিয়েন্সিটা কম হবে, ফ্যাট লস বেশি হবে, আমাদের খরচ বেশি হবে, এই আর কি। বুঝতে পারছো? জি এই যে স্যার। দেখো এখানে এগ বিটার দিয়েও কিন্তু বাটার তৈরি করা যাচ্ছে। দেখো এই বাটারের কালারটা দেখো, এই বাটারের কালারটা দেখো, আর এই বাটারের কালার দেখো, আলাদা না? অনেকটা হোয়াইটিশ আর একটা একটু ইয়েলোইশ কালার। এটা হচ্ছে কাউ মিল্কের বাটার আর এটা হচ্ছে বাফেলো। বাফেলো মিল্কের বাটার। আমি তো জানতাম শুধু ছেলেরা ক্লাসে মানে আসে আর যায়, এখন দেখি মেয়েরাও এরকম শুরু করছে। আচ্ছা, তাহলে আমরা যে লিমিটেশনস কি দেশি মেথডে বাটার তৈরির, লিমিটেশনসটা হচ্ছে এখানে মিল্কটা যেহেতু কার্ড তৈরি করা হবে, এখানে একটা স্মোকি ফ্লেভার থাকতে পারে, এখানে ভিটামিন কন্টেন্ট গুলো ধ্বংস হয়ে মানে অনেকটা ডিস্ট্রয় হয়ে যায়, কুকড ফ্লেভার থাকতে পারে, ব্যাকটেরিয়াল কাউন্ট হাই থাকবে নো ডাউট, কারণ এখানে পাস্তুরাইজেশনের কোনো সুযোগ নাই। যেহেতু ব্যাকটেরিয়াল কাউন্ট বেশি, অ্যাসিডিটি কন্টেন্টটা বেশি, এই কারণে এটার কিপিং কোয়ালিটি কম থাকবে, দ্যাট মিন্স দ্রুত নষ্ট হয়ে যাবে। এবং ফ্যাট লসটা হাই, 25% পর্যন্ত ফ্যাট লস হতে পারে। বুঝতে পারছো? এবং বাটার মিল্কের কোয়ালিটিটা খুব পোর হবে এবং অ্যাসিডিটি কম থাকে। অনেক সময় পরীক্ষায় আসে রাইট ডাউন দ্য লিমিটেশনস অফ বাটার মেকিং ইন দেশি মেথড, 2 মার্ক। এই 8টা পয়েন্ট লিখলে পুরোপুরি 2 মার্ক পেয়ে যাবে। স্যার ভিটামিনটা কেন ডিস্ট্রাকশন হচ্ছে? তোমার ওই যে এটাতে তোমার বি ভিটামিনটা ডিস্ট্রাকশন হয়, এটার কারণ হচ্ছে এখানে তোমার যে ব্যাকটেরিয়াল কাউন্টটা বেশি থাকে, এই ব্যাকটেরিয়াল কোন একটা ইফেক্টের কারণে বি ভিটামিনটা ধ্বংস হয়ে যায়। আর সি ভিটামিন বেশিরভাগ সময় থাকে না, মিল্কের মধ্যে এমনিতেও কম থাকে, এরপরেও নেজারে যখন বেশি সময় থাকবে তখন সি ভিটামিন অটোমেটিক ডিস্ট্রয় হয়ে যায়। আর বি ভিটামিনটা ব্যাকটেরিয়াল একটা ইন্টারফারেন্স আছে, একদম ডিটেইল মেকানিজমটা আমি জানি না। আচ্ছা, মডার্ন বা ইন্ডাস্ট্রিয়াল মেথড অফ বাটার মেকিং, এটা আমি তোমাদের কালকে জাস্ট ছবি দেখাইছি যে এই বাটার চার্ন থাকবে, সেখানে সায়েন্টিফিক প্রসিডিউর অনুযায়ী ক্রিম সেপারেশন করে বাটার তৈরি করা হয়। এখন তোমাদের কেন প্রশ্ন আসতেছে না আমি জানি না, একটা প্রশ্ন আসার বিষয় যে স্যার তাহলে সবচেয়ে ভালো বাটার আমি পাবো কোন জায়গা থেকে? এটা হচ্ছে তোমরা যদি ক্রিম থেকে বাটার তৈরি করো। এর কারণ কি, একটা সময় বাটার মিল্কের ফ্যাট পার্সেন্টেজ কত জানো? স্কিম মিল্কের ফ্যাট পার্সেন্টেজ কত বলো দেখি? স্কিম মিল্কে তো ফ্যাট থাকে না। ফ্যাট কি একদমই থাকে না? 0.5 থেকে 1.5 পর্যন্ত। এই যে দেখো প্রতি 0.05% সচরাচর যদি ইফিসিয়েন্টলি তুমি স্কিমিং করতে পারো তাহলে সেখানে ফ্যাট থাকবে হচ্ছে 0.05%। আর বাটার মিল্কে ফ্যাট থাকে কত পার্সেন্ট?
0.4 যদি খুবই ভালো আকারে বাটার তৈরি করো খুবই এফিসিয়েন্টলি তাহলেও 4% থাকবে। 0.4% ফ্যাট থাকবে। তার মানে প্রতি 1 কেজি বাটার মিল্কে কতটুকু ফ্যাট থাকবে? 4 কেজি 4 গ্রাম। 4 গ্রাম। সরি 4 গ্রাম আর প্রতি 1 কেজি স্কিম মিল্কে কতটুকু ফ্যাট থাকবে? 0.5 গ্রাম। তার মানে ডিফারেন্স কত কমলো? 3.5 গ্রাম। ঠিক আছে, ফ্যাটের কতটুকু ফ্যাট কম আছে স্কিম মিল্কে? 3.5 গ্রাম 3.5 গ্রাম। এখন ধরো 1000 লিটার মিল্ক আছে 4% ফ্যাটের। তুমি যদি এখানে স্কিম মিল্ক তৈরি করো তাহলে তোমার ফ্যাট লসটা অনেক কমে গেল না? কারণ স্কিম মিল্কের মধ্যে ফ্যাট অনেক কম যাচ্ছে আর সেটা ক্রিমের মধ্যে আসতেছে, তাহলে ক্রিমের পরিমাণ অনেক কমে যাচ্ছে না? ধরো 1000 লিটার মিল্ককে যদি তুমি চার্নিং করো, চার্নিং করে যে বাটারটা তৈরি করবা এখানে বাটার মিল্ক অনেক বেশি হবে না? জি জি স্যার স্যার। ফ্যাট বেশি চলে যাবে। ফ্যাট সেই বেশি বের হয়ে বের যাচ্ছে। হয়ে যাবে। 1000 কেজি মিল্ককে যদি তুমি ক্রিমে পরিণত করো, 1000 মিল্ক থেকে ক্রিম তুমি কত পাবা? ধরো নাও 300 কেজি বা 400 কেজি ক্রিম পেলা, কথার কথা। তাহলে 1000 কেজিতে বাটার মিল্ক বেশি হবে না 400 কেজিতে বাটার মিল্ক বেশি হবে? এই বাটার ধরো সমান স্যার 1000 কেজিতে 1000 কেজিতে বাটার মিল্ক বেশি হবে, তো যেহেতু বাটার মিল্কের ফ্যাট কন্টেন্ট বেশি তাহলে ফ্যাট লস আমার বেশি হচ্ছে না? জি স্যার। এই কারণে ক্রিম থেকে বাটার তৈরি করা হয়। এটা আরো ডিটেইলস তোমাদের যখন প্রসিডিউর গুলো পড়াবো তখন আসবে। আপাতত জেনে রাখো যে ক্রিমে যদি আমি ক্রিম থেকে বাটার তৈরি করি আমার ফ্যাট লস কম হবে, মিল্ক থেকে করলে ফ্যাট লস বেশি হবে। এরপরে আমার একটা ইন্ডাস্ট্রিয়াল খরচ আছে না? মনে করো ক্রিমের মধ্যে 40% ফ্যাট আছে, সেখান থেকে আমি বাটার তৈরি করতেছি, এখানে সময় কম লাগবে নাকি 4% ফ্যাট থেকে বাটার তৈরি করলে সময় কম লাগবে? সহজ হিসাব রে ভাই, 40% স্যার। এটাকে আমি 80 তে কনভার্ট করছি, আমার সময় কম লাগবে, আর 4 আছে 10 গুণ কমে আনতে হচ্ছে, এটা বেশি না? জি স্যার 40% এর ক্রিম থেকে বাটার তৈরি করতে সময় কম লাগবে, 4% ফ্যাটের মিল্ক থেকে বাটার তৈরি করতে সময় বেশি লাগবে। তার মানে ইন্ডাস্ট্রিয়াল প্রসিডিউরের একটা খরচও আছে। এই কারণে তাহলে বলতে পারো যে স্যার তাহলে তো আমি যদি ফ্যাট পার্সেন্টেজ 40 না রাখি 60 রাখি তাহলে তো আমার সুবিধা আরো বেশি, তাই নয় কি? জি স্যার। জি স্যার সেই ক্ষেত্রে আবার যেহেতু ফ্যাট কন্টেন্ট অনেক বেড়ে যায় বাটারের এফিসিয়েন্সি কমে যায় এবং বাটার মিল্কের মধ্যে ফ্যাট অনেক বেড়ে যায়। এই কারণে এই ইন্ডাস্ট্রিয়াল মেথডে বাটার তৈরির সময় ফ্যাট পার্সেন্টেজ রাখা হয় 35 ঠিক আছে। এখন আসো মডার্ন এবং ইন্ডাস্ট্রিয়াল মেথডে বাটার মেকিং। এই আজকে যদি তোমাদের এখানে প্রশ্ন আছে তোমরা অনেকেই ভুল করো, যদি বলে লিস্ট দ্য স্টেপস অফ বাটার মেকিং ইন মডার্ন মেথড, তাহলে তোমরা শুধু লিস্ট করবা, আর যারা একটু বেশি মার্ক চাও সেই লিস্টের ক্ষেত্রে এই প্রসেস গুলোর নাম লিখবা, আর সাথে যে টেম্পারেচার এগুলো যদি দিয়ে দাও এটা একটু তোমাদের জন্য ভালো। আর যদি ফ্লো চার্ট বলে তখন এই ফ্লো চার্ট আকারে লিখতে হবে। আসো আমরা লিস্ট ট্রাই করি। বাটার মেকিং প্রসেস এটা কি মেথডে? ইন্ডাস্ট্রিয়াল মেথড। আচ্ছা ইন্ডাস্ট্রিয়াল মেথডে। আর দেশি মেথডেরটা আমি বলছি তোমাদের লেকচার নোটে ওই প্রসিডিউরটা থাকবে, আমি জাস্ট বাংলায় বলছি আর কি তোমাদের। আচ্ছা ইন্ডাস্ট্রিয়াল মেথডে প্রথমে আমরা কি করলাম যে ধরে নাও আমার মিল্ক প্রসেসিং এর সিস্টেম আছে, সেই ক্ষেত্রে প্রথমে মিল্কটাকে রিসিভ করা হলো। রিসিভ করার পরে মিল্কের গ্রেডিং ওয়িং এবং স্যাম্পলিং করা হবে, কারণ মিল্কের দাম দিতে হবে। যে ধরো আমি একটা মিল্ক নিলাম সেই মিল্কের ফ্যাট পার্সেন্টেজ 4.5%,
আরেকটা মিল্ক তার ফ্যাট পার্সেন্টেজ 3.5%, দুইজনকে যদি সমান দাম দেই তাহলে এখানে একটা ইনজাস্টিস হলো না? জি স্যার, ফ্যাট পার্সেন্টের উপর দাম দিব। গ্রেডিং করতে হবে। আচ্ছা, এরপরে সেই মিল্কটাকে আমরা একটু প্রি হিটিং করব। এই বলো তো, ক্রিম সেপারেশনের জন্য মিল্কের স্ট্যান্ডার্ড টেম্পারেচার কত? করছো তোমরা ক্রিম? স্যার 9 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস। মাথায় একদম বাড়ি দিব, এটা হচ্ছে বাটার টার্নিং এর টেম্পারেচার। এই টেম্পারেচারে তুমি যে টেম্পারেচার বলছো, এই টেম্পারেচারে যদি ক্রিম সেপারেশন করতে যাও তোমার ক্রিম সেপারেশনই হবে না। ক্রিম সেপারেশন তোমার ক্রিম সেপারেশনের আগে যদি মিল্কটাকে একটু প্রিহিট করে নাও 40 ডিগ্রি সেলসিয়াস স্যার। তাহলে তোমার সেপারেশনটা ভালো হয় ক্রিম। এরপরে তোমরা একটু ক্রিমটাকে টেস্ট করলা, টেস্ট করে দেখতেছো যে ক্রিমের অ্যাসিডিটি 0.2% এর বেশি আছে। হতেই পারে মিল্কের অ্যাসিডিটি যদি বেশি থাকে ক্রিমের অ্যাসিডিটি বেশি হবে। তখন তোমাকে কি করতে হবে? এই মিল্কটাকে নিউট্রালাইজ করতে হবে। এখন বলতে পারো যে স্যার আমি নিউট্রালাইজ কেন করব? যদি তুমি ক্রিমটাকে নিউট্রালাইজ না করো, হাই অ্যাসিডিক মিল্ককে যদি হিট ট্রিটমেন্ট করা হয় তাহলে কি হবে? ছানা হয়ে যাবে। প্রিসিপিটেট হবে। এটা তোমার পাস্তুরাইজারের মধ্যে কিন্তু ব্লক করে ফেলবে, সেখানে ক্লট হবে, কোয়াগুলেশন হবে। বুঝতে পারছো? যেহেতু আমরা এর পরে পাস্তুরাইজেশন করব, এই কারণে ক্রিমে সেপারেশনের পরে তার অ্যাসিডিটি নির্ণয় করব। যদি 0.2 উপরে হয়ে যায় তাহলে আমি তাকে কি করব? নিউট্রালাইজেশন করব। কিভাবে করব আমরা পরে জানবো, ঠিক আছে? এই নিউট্রালাইজেশন করব আমরা 30 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। নিউট্রালাইজ করার পরে আমরা ক্রিমটাকে স্ট্যান্ডার্ডাইজ করব। ক্রিমের স্ট্যান্ডার্ডাইজ করব কেন? এই 35 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড বা 30 থেকে 40% ফ্যাটের ক্রিম থেকে সবচেয়ে ভালো বাটার তৈরি হয়। এখানে বাটারের ফ্যাট লসও কম হয়, বাটারের স্ট্রাকচারও সুন্দর হয়। তাহলে ক্রিমের স্ট্যান্ডার্ডাইজ করব কততে? 35 থেকে 40%। 60% এই ওয়ালিদ, আমি তো তোমাদের থেকে খুব বেশি সিনিয়র হব না, তাই তোমাদের বয়সে কোন ধরনের এক্সকিউজ আসবে, কোন পরিস্থিতিতে কি আসে, এই জিনিসগুলো কিন্তু বুঝি। একই জনের এখানে অনেকে আছে গ্রাম থেকে কথা বলতেছে, তাদের দুই একবার হতে পারে প্রবলেম, সমস্যা নাই। কিন্তু একজনের এই 40 মিনিটের স্ট্যান্ডার্ডাইজ করার পরে আমরা স্যার মিল্কটা ওই যে 35 থেকে 40% ফ্যাট জিনিসটা না আমি বুঝি না, একটু যদি আবার বলতেন। আচ্ছা, আমরা ক্রিম সেপারেশন করে তো 18%-এরও ক্রিম পেতে পারি, আবার 60%-এরও ক্রিম পেতে পারি না? জি স্যার। 60% ফ্যাটের এই সবগুলো দিয়ে তো বাটার তৈরি করা যাবে। জি কিন্তু বাটারটার ফ্যাট পার্সেন্টেজ যদি আমরা 30 থেকে 40-এর মধ্যে রাখি তাহলে সেই বাটার মানে সেই ক্রিম থেকে বাটার তৈরি করতে সময় কম লাগবে এবং বাটার মিল্কের সাথে ফ্যাট লসটা আমার কম হবে। তার মানে সবচেয়ে এফিসিয়েন্ট হচ্ছে না? জি স্যার। যদি 0.1% অফ হয় তাহলে 1000 কেজিতে কিন্তু আমার 1 কেজি ফ্যাট লস হয়ে যাবে। বুঝতে পারছো? এই কারণে প্রত্যেকটা জিনিস খুব এফিসিয়েন্টলি করতে হবে। স্যার হচ্ছে ক্লাসের পরেও পড়াতে থাকে, যে 1টা বাজে গেছে তো শুরু করে আচ্ছা, পাস্তুরাইজেশন এরপরে আমরা পাস্তুরাইজেশন করব। এখন যেহেতু আমরা এখানে নিউট্রালাইজ করছি বা পাস্তুরাইজেশন করছি, এই নিউট্রালাইজ ফ্যাটটাতে মানে ক্রিমটাতে আমি যদি চার্নিং করি তাহলে আমার ক্রিমের ফ্লেভার ভালো আসবে না। এই কারণে এই ক্রিমটাকে আমি একটু ব্যাকটেরিয়াল কালচার দিয়ে এটাকে হালকা ফার্মেন্টেশন করে নেব। এটাকে আমরা রাইপেনিং বলতেছি। এখানে কি হবে? এতে করে এই রাইপেনিংটা করা হয় কিছু ফ্লেভার প্রডিউসিং ব্যাকটেরিয়া, যেমন লিউকোনোস্টক ডেক্সট্রানিকাম, লিউকোনোস্টক সাইটোফোরাম, এই জাতীয় ব্যাকটেরিয়া দিয়ে এটা রাইপেনিং করা হয়। এতে করে কি হয়? ক্রিমের মধ্যে কিছুটা ডাইঅ্যাসিটাইল প্রোডাকশন হয়,
যেটার ফ্লেভারটা খুব ভালো, বাটারের যে ফ্লেভারটা, এই ফ্লেভারটা এখানে আসে। এরপরে রাইপেনিং এর পরে এখানে কুলিং এবং এজিং করা হয়। এই কুলিং এবং এজিংটার উপরে নির্ভর করে তোমার বাটারের মধ্যে, ওই যে বলছিলাম না ফ্যাট গ্লোবিউলস এর মধ্যে কিছু ফ্যাট ক্রিস্টালাইন কন্ডিশনে থাকে, কিছু থাকে লিকুইড ফর্মে, মনে পড়ে? জি স্যার। জি স্যার। এই যে কতটুকু ফ্যাট ক্রিস্টালাইজেশনে যাবে এটা নির্ভর করে তোমার কুলিং এবং এজিং টেম্পারেচার এবং এর টাইমের উপরে। বুঝতে পারছো? তারপরে কুলিং এবং এজিং করার পরে আমরা চার্নিং করব। চার্নিং এর টেম্পারেচার এখানে 12 থেকে 15 যদিও, তবে এটা 9 থেকে 12 ভালো। এরপরে চার্নিং শেষে আমরা যদি এখানে কালার অ্যাড করি, তারপর আমরা একটু পানি দিয়ে ওয়াশিং করব। ওয়াশিং করার পরে আমরা এখানে সল্টিং করব যদি ইচ্ছা করি, তারপরে ওয়ার্কিং করব এবং ওয়ার্কিং এর শেষে আমরা প্যাকিং করব এবং লাস্টে আমরা স্টোরেজে রাখবো। এখানে -23 থেকে -29 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া, তবে 20 ডিগ্রির নিচে রাখলেও চলবে। স্যার এজিং এর টাইমটা কতক্ষণ হবে? এজিং এর টাইম? এজিং এর টাইমটা হচ্ছে তোমার, এটা 4 ঘন্টা থেকে শুরু করে 16 ঘন্টা পর্যন্ত রাখা যায়। এটা তোমার টেম্পারেচার এবং ম্যানেজমেন্টের উপরে নির্ভর করবে। আমি এই যে তোমাদের স্টেপ গুলো পড়ালাম, আগামী ক্লাসে এই প্রত্যেকটা স্টেপ কেন করব, কিভাবে করব, না করলে কি হবে, এই জিনিসগুলো ডিটেইলসে পড়াবো। তোমাদের পরীক্ষায় যদি আসে বাটার মেকিং প্রসেস লেখো, তাহলে হয় এই স্টেপগুলোর নাম চাইবে অথবা এইভাবে ফ্লো চার্ট আকারে চাইবে। কিন্তু আবার হয়তো বলবে চার্নিং প্রসেসটা বর্ণনা করো, পাস্তুরাইজেশন প্রসেসটা বর্ণনা করো, নিউট্রালাইজেশন প্রসেসটা বর্ণনা করো। এই প্রসেসগুলো এই কারণে আমাদের একটু ডিটেইলসে পড়তে হবে, এটা আমরা পরে পড়বো। এখন আসো, যদিও আমি বলছি এটা লাস্ট স্লাইড, 1 মিনিট সময় আমাকে একটু দাও। এই যে দেখো, আমরা ফ্লো চার্টে এই স্টেপগুলোই বলবো, যে যেমন দেখো আমরা যদি মিল্ক থেকে বাটার তৈরি করি, সেই ক্ষেত্রে প্রথমে মিল্ক রিসিভ করতে হবে। রিসিভ করার পরে গ্রেডিং, ওয়িং, স্যাম্পলিং করার পরে প্রি হিটিং করে সেপারেশন করার পরে আমরা ক্রিম পাবো। আর যদি আমরা ক্রিম থেকে করি, তাহলে ক্রিম থেকে তো ডাইরেক্ট ক্রিম পেয়ে গেলাম। যদি প্রয়োজন পড়ে, আমরা যদি ক্রিমের অ্যাসিডিটি বেশি হয়, সেই ক্ষেত্রে আমরা নিউট্রালাইজেশনটা করব, আদারওয়াইজ করার দরকার নাই। এই ধরো আমরা ক্রিম পেয়ে গেছি। ক্রিম পাওয়ার পরে আমরা ক্রিমটাকে স্ট্যান্ডার্ডাইজ করব, তারপরে পাস্তুরাইজেশন করব। পাস্তুরাইজেশনের পরে যদি আমাকে ক্রিমটার রাইপেনিং করতে হয়, সেই ক্ষেত্রে আমাকে এখানে রাইপেনিং করে পরে এজিং করতে হবে। আর যদি রাইপেনিং না করতে হয়, সেই ক্ষেত্রে আমরা কুলিং করে এজিং করে ডাইরেক্ট চার্নিং এ চলে যাব। চার্নিং এর পরে আমরা একটু ওয়াশিং করব, এরপরে সল্টিং এবং ওয়ার্কিং করব এবং লাস্টে প্যাকেজিং এবং স্টোরেজ। তোমরা এই স্লাইডটার একটা ছবি রাখো, যদিও তোমরা অনেকে রাখছো, তবে এই স্লাইডটার একটা ছবি রাখো আর এর পরের 3টা স্লাইডের ছবি রাখো। এইটার, এইটার এবং এইটার। তাদের লেকচার নোট পরে দিব আর কি। তো আমরা এই যে ম্যানুফ্যাকচারিং প্রসেস পর্যন্ত আজকে আসি। স্যার বলো। স্যার আমাদের ক্লাসটা একটু ক্লাস টাইমে নিলে আমাদের জন্য সুবিধা হইতো। বুঝিনি, ক্লাস টাইমে? হ্যাঁ, আগামী কিভাবে করা হইতেছে? ওই যে ওয়াশিংটা করা হয় কি, বাটার তৈরির পরে তোমার কিছু বাটার, সব বাটার ফ্যাট আলাদা করা যায় না, এক বাটার অয়েল মানে বাটার মিল্ক একসাথে আলাদা করা যায় না। বুঝতে পারছো? এই কারণে এই ছবিটাতে একটু দেখো, এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ? এই ছবি দেখতে পাও? জি স্যার। আচ্ছা, এই যে দেখো, চার্নিং এর পরে আমরা বাটার মিল্ক গুলো বের করে নিচ্ছি। বের করার পরেও এই যে দেখো এরকম একটা কন্ডিশনে আসে, কিন্তু এরপরেও এখানে কিছু পরিমাণ বাটার মিল্ক থেকে যায়। এই কারণে তখন এটার সাথে পানি অ্যাড করা হয়। এই চার্নের মধ্যে পানি অ্যাড করার পরে আবার কয়েকবার ঘোরানো হয়।
ঘোরানোর পরে দেখো যখন আবার এই দিক দিয়ে আমরা পানিগুলো বের করে দেই তখন ওই বাটার মিল্কটা ধুয়ে পানির সাথে বের হয়ে যায়, এটাকেই ওয়াশিং বলে। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন তোমাদের এই যে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও দাঁড়া। জি স্যার, আমি অ্যাটেন্ডেন্স পূরণ করতেছিলাম তো তাই দিলাম। বাটারটা কি? স্যার সুইট ক্রিম বাটার হচ্ছে যার অ্যাসিডিটি 0.09 থেকে 0.1 পর্যন্ত হতে পারে। সুইট ক্রিম বাটার বলেছি, যে বাটারটা আমার সুইট ক্রিম দিয়ে তৈরি সেটাই হচ্ছে সুইট ক্রিম বাটার। জি স্যার। এই সুস্মিতা বলো দেখি। জি স্যার। তুমি বলবা সুইট বাটারটা কি? স্যার যেটার এসিডিটি 0.09 থেকে 1, যেই বাটারটার। সারাওয়াত নাম লেখা। এই সারাওয়াত তুমি বলো দেখি। সুইট বাটারটা কি? আচ্ছা, আইভি বলো। জি স্যার। সুইট ক্রিম বাটার এবং সুইট বাটারের মধ্যে ডিফারেন্স বলো। স্যার সুইটের মধ্যে হচ্ছে কোনো মানে সল্ট থাকবে না, আর অ্যাসিডিটি 0.2 এর আমি বলে দেই, নিচে। তুমি এটা মিস করছো। সুইট বাটারে এখানে কোনো সল্ট ইউজ করা হবে না, দ্যাট মিন্স আনসল্টেড বাটারটাই হচ্ছে সুইট বাটার, এখানে কোনো অ্যাসিডিটির প্রশ্নই নাই। আর সুইট ক্রিম বাটার যেটা, সেখানে অ্যাসিডিটির প্রশ্নটা হচ্ছে যেই ক্রিমের অ্যাসিডিটি পার্সেন্টেজ 0.2 এর নিচে, সেই ক্রিম দিয়ে যে বাটার তৈরি করা হবে সেটা হচ্ছে সুইট ক্রিম বাটার। বুঝতে পারছো? সুইট ক্রিম জি বাটার স্যার। সম্পর্ক আর সুইট বাটারের ক্ষেত্রে সল্টের সম্পর্ক। ঠিক আছে? জি স্যার। এই ওয়াসিফ আছো? জি স্যার। তুমি এই যে ইন্ডাস্ট্রিয়াল মেথডের প্রসিডিউরের মানে স্টেপ গুলা বলো দেখি, খাতা না দেখে যে কয়েকটা মনে আছে সেই কয়েকটা বলো। স্যার ইন্ডাস্ট্রিয়াল মেথডে স্যার প্রথমে আমরা মিলটাকে রিসিভ করব, রিসিভের পর হচ্ছে এটাকে আমরা ওজন নিব, ওয়েইং করব, স্যাম্পলিং করব, স্যাম্পলিং এর পর হচ্ছে আমরা এটা গ্রেডিং করব, তারপরে এটাকে প্রথমে আমাদেরকে প্রি হিটিং করে নিতে হবে, যেটা হচ্ছে 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে। এরপরে হচ্ছে প্রি হিটিং এর পরে স্যার সেপারেশন করতে হবে স্যার। আর সেপারেশনের পরে স্যার প্রয়োজন যদি থাকে তাহলে স্যার নিউট্রালাইজেশন করব, আর যদি না থাকে তাহলে স্যার করব না। তুমি স্টপ হও। এই নিরুপমা আছো? জি স্যার। আচ্ছা, তুমি তারপর থেকে বলো দেখি যে নিউট্রালাইজ করলাম, এরপরে কি করব? স্যার স্ট্যান্ডার্ডাইজেশন করব, তারপরে তারপরে প্যাস্টোরাইজেশন করব, তারপরে হচ্ছে রাইপেনিং, কুলিং, এজিং, চার্নিং, সল্টিং, প্যাকেজিং আর স্টোরেজ। আমি যদি হোয়াইট বাটার তৈরি করতে চাই, অথবা মনে করো আনসল্টেড বাটার, অথবা আমি যে বাটারটা আমি ঘি তৈরির জন্য ইউজ করব, সেখানে কি রাইপেনিং করতে হবে? না স্যার। এখানে সল্টিং এর দরকার আছে? না স্যার, কারণ ঘি তো আনসল্টেড। গুড। তো ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমি বলি নেক্সট ক্লাসে তোমাদের ওয়েটিং রুম বন্ধ হয়ে যাবে 1:05-এ। স্যার সরি, বলো। স্যার আমার অ্যাটেন্ডেন্স ফর্ম ফিল আপ করতে একটা প্রবলেম হচ্ছে, ওইখানে ডেটটা স্যার আমি সাবমিট করতে পারছি না।